কারো কাছে প্রিয় অভিনেতা, কারো জন্য আবার নস্টালজিক বিজ্ঞাপনের নেপথ্য কণ্ঠ, কারো কাছে অভিনয়ের শিক্ষক, আবার কারো কাছে শুদ্ধ সুন্দরভাবে কথা বলার রোল মডেল, আবার কারো কাছে মঞ্চের গুরু। আর কি বাদ পড়লো ভাই, আর কি নামে আসলে কিভাবে আপনাকে পরিচয় করিয়ে দেওয়া যায়? এই সব মিলে আমি আর কি। তবে আজাদ আবুল কালাম ভাই, আপনার কাছে আমরা সবাই আপনাকে পাভেল নামেই পরিচিত। আপনার সাথে আর্টের বিভিন্ন ফর্ম, ইন্ট্রোডাকশনেও কিন্তু আসলে চলেই আসে, বিভিন্ন ফর্মে আসলে কাজ করা হচ্ছে। কোথায় সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? স্বাচ্ছন্দ্যের চেয়ে বেশি কথা কোথায় আমি সময় বেশি দিয়েছি, যেহেতু সময়টা আমি বেশি মঞ্চেই দিয়েছি, যার জন্য মঞ্চ সংশ্লিষ্ট বিষয়গুলি আমার কাছে বেশি ইন্টারেস্টিং, অথবা বলা যেতে পারে যে আমার কর্মের জায়গা, মূল জায়গা, ফোকাসটা হচ্ছে মঞ্চ নাটক। তবে সেই স্বাচ্ছন্দ্য নিয়ে যখন কথা বলছি, আমরা যখন মঞ্চের কথা বলছি, এখন মঞ্চ কেমন চলছে? এবং এখন আমি মনে করি যে অন্য মানে আগের সময়ের তুলনায় এখন মোর ডাইনামিক, কারণ অনেক নতুন নতুন ডাইরেক্টর এসেছে, অভিনেতা অভিনেত্রী এসেছে, নতুন কন্টেন্ট এসেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে, মানে আগে আমরা যখন শুরু করেছিলাম বেশিরভাগই ছিল স্বশিক্ষিত টাইপের অভিনেতা অভিনেত্রী। এখন হচ্ছে যে ইনস্টিটিউটের কারণে ইউনিভার্সিটিগুলোর থেকে নাট্যকলায় পড়া ছেলেমেয়েরা বের হচ্ছে, আবার কেউ কেউ বিদেশে প্রশিক্ষণ নিয়ে আসছে, যার ফলে এখন আমি মনে করি যে আগের যে কোনো সময়ের তুলনায় এখন হচ্ছে প্রপার থিয়েটার করার লোকজনের সংখ্যা বেশি এবং ডেডিকেটেড লোকজনের সংখ্যাও বেশি। সেখানে তারা অনেক বেশি প্যাশনেট। এবং সেখান থেকে আসলে জানতে চাই, আপনার এই নাট্য জীবনের শুরুটা কিভাবে? না, আমারটা খুব মানে আমি নাটক করতে চেয়েছি সেরকম না, আমি ঘটনাচক্রে আসলে নাটকের দলে যুক্ত হওয়া। আমার এক বন্ধু হ্যাপেন টু বি সে আবার আমাদের বাসায় থাকতো একটা সময় আমার সাথে। তো ও ছিল আর্টের বিভিন্ন দিকে ওর ইন্টারেস্টের জায়গা। ও যখন ম্যাট্রিকে পড়ে তখনই ও নিজে গান লিখে নিজে সুর করে গিটার বাজিয়ে গাইতে পারতো। ও ওই লেভেলের ট্যালেন্টেড ছিল। তো ও যেহেতু আমাদের বাসায় থাকতো, তো আর্ট কালচার লিটারেচার নিয়ে ওর সাথে আমার ছোটোবেলার থেকেই খুব ভালো বোঝাপড়া। তো হঠাৎ করে নাটকে ঢুকে গেল, নাটকের দলে। এবং নাটকের দলে ঢুকে ওই যখন ফিরে আসতো রাতের বেলা, এসে নানান গল্প করতো মানে ব্যাপারটা তখন পরে বুঝতাম আমি যে আমিও যাতে উদ্বুদ্ধ হই ওর সাথে যাতে যাই, তাহলে একই সাথে যাওয়া যাবে, আমরা যেহেতু একই সাথে থাকি। তো এরকম করতে করতে একসময় আমি আসলে কনভিন্স হয়ে গেলাম। আমি বললাম, তো আমি তো অভিনয়গুলোর ব্যাপারে আমার ইন্টারেস্ট নাই, আমি যে কী করব। তখন আমাদের একটা লিটল ম্যাগাজিন আমরা একসাথে কাজ করতাম। ওগুলো যে লেখালেখির অনেক কাজ আছে, তাই আমি হচ্ছে চল দেখি। এই ওর সাথে সাথে ওর পিছে পিছে আরণ্যক নাট্যদল, তখন ওখানে ও কাজ করতো, যেহেতু আমি ওর পিছে পিছে আরণ্যক নাট্যদলের সদস্য হয়ে গেলাম একসময় এবং কাজ করা শুরু করলাম। এবং অভিনয় আসলে আমি করতে বাধ্য হলাম, কারণ হচ্ছে ওই আমি দেখতাম আর কি, অন্য অন্য কাজ করতাম, আর রিহার্সাল হলে রিহার্সাল দেখতাম। এবং দেখতে দেখতে প্রায় সব চরিত্র মানে যেগুলো রিহার্সাল হতো ওগুলো আমার মুখস্থ ছিল, কিন্তু অভিনয়ের জন্য না, ওই ডায়লগগুলো বলতে পারতাম আর কি। তো ওই ডায়লগ যে বলতে পারছি আমি, ওইটা আমার কাল হলো এই অর্থে, কোনো একটা শোতে মানে খুব জরুরি মানে কমিটমেন্ট ছিল, এটা একটা ঘোড়াশালে একটা সার কারখানায় নাটক হবে। সেখানে একজন ফেল করলো, সে যেতে পারছে না, তখন ওখানে আমাকে ব্যাকআপ হিসেবে চলে আসে। কারণ যেহেতু ডায়লগ তো মুখস্থ আছে অন্তত, কিন্তু আমি তো অভিনয় জানি না। আমি ডায়লগগুলি কথার মতো করে বলে দিতে পারি, কিউগুলি মিলাতে পারি, কিন্তু এর বাইরে অভিনয় নিয়ে যেহেতু আমার কোনো অ্যাম্বিশন ছিল না, কিছু ছিল না। তো ওইটা আমার একটা বড় হয়ে গেল যে এই শোটা করতে হবে, তাও ঢাকায় না, সেই ঘোড়াশালে। এবং সেটা আমি করে ফেললাম খুব ভয়ে ভয়ে, এবং 3 জগ না 4 জগ পানি খেয়েছিলাম, মানে বারবারই মতো এই শেষ আমি। তো ওই যে ওইটা শুরু হয়ে গেল আর কি, মানে ওই এক ধরনের বাধ্য হয়ে যাওয়ার মতো আর কি। তারপরে করতে করতে বছর 2 পরে হঠাৎ মনে হলো যে এটা একটা ইন্টারেস্টিং জায়গা এবং এটা এক্সপ্লোর করার অনেক কিছু আছে। তখন আসলে সত্যিকার ইন্টারেস্ট আমার তখন গ্রো করে। তখন অলরেডি 2 বছর হয়ে গেছে যে আমি অভিনয় করেছি। কিন্তু ইন্টারেস্টটা গ্রো করে, আগ্রহটা জন্মায়
অ্যাক্টিং এর জন্য, আমাদের এই অভিনয়ে, মঞ্চে অভিনয়ের জন্য, নাকি পেছনের কাজের জন্য সেই প্রশিক্ষণ এবং সবকিছু মিলে? কারণ এখন এগুলো হচ্ছে কিন্তু একটার পর একটা ঘটেছে আর কি, তাই না? মানে আমি যে তখন খুব প্রশিক্ষণ গ্রহণ করেছি তা না। একটা নাটকের দলে যা যা হয়, প্রত্যেকটা কাজ যেটা আমাকে দেওয়া হতো আমি সিনসিয়ারলি করার চেষ্টা করতাম, এবং বেশিরভাগই ছিল ব্যাক স্টেজ ওয়ার্ক। তো সেগুলো করতে করতে, এবং ওই যে আপনি যেটা বললেন আর কি, যে আপনি প্রশিক্ষণ অথবা এই প্রশিক্ষণের প্রয়োজনীয়তা আমার পরে মনে হয়েছে, যখন আমি আমার অভিনয়ের প্রতি এক ধরনের ইন্টারেস্ট গ্রো করেছে, তখন মনে হয়েছে যে আমার স্পিচ ঠিক করা দরকার, কথা ঠিক মতো, কারণ আমার একটু ইয়ে ছিল আর কি, স্ট্যামারিং টাইপের ছিল, যার ফলে ওইটাকে কীভাবে কারেকশন করা যেতে পারে, কিভাবে আমি ঠিক মতো উচ্চারণ করতে পারি, কথা বলতে পারি, প্রজেকশন যাতে হয়, তো ওইটার চেষ্টা করা। ওটার জন্য একদম কাছের মানুষ যারা ছিলেন, মনে হতো যে না, ওনার ভয়েস সুন্দর অথবা ওনার স্পিচ প্যাটার্নটা ভালো, কীভাবে এটা করলো উনি। তো এটা এক ধরনের প্রাইভেট টিউটরের মতো, তার কাছে যাওয়া, তার কাছ থেকে শোনা কীভাবে সে বলে। তার যেমন তখন ছিলেন আজিজুল হাকিম, আমাদের সিনিয়র অ্যাক্টর ছিলেন, এবং উনি খুব ফ্রেন্ডলি, এবং শুধু বন্ধু, মানে আমাদের একটু বড়, কিন্তু ওটা উনি কখনো বুঝতে দিতেন না। এবং প্রথম অনুপ্রেরণার জায়গা ছিল উনি, যে ওনার ডেডিকেশন এবং অ্যাক্টর হওয়ার যে চিন্তা এবং ওনার প্রস্তুতি। তো ওইটা এক ধরনের বন্ধু সুলভ গুরু টাইপের ছিলেন উনি। তো ওনার কাছ থেকে আমি আসলে অনেক কিছু শিখেছি। এটা উনি হয়তো জানেন না, উনি হয়তো কথায় কথায় বলেছেন, কিন্তু আমি মন্ত্রমুগ্ধের মতো তার কাছ থেকে শুনেছি। মামুনুর রশিদ ডাইরেক্টর ছিলেন, আরও একজন ছিলেন আবদুল্লাহ হেল মাহমুদ, নাট্যকার ছিলেন। তো এদের এক ধরনের স্নেহধন্য মানে আমি তাদের কাছের মানুষ ছিলাম, এবং তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি আসলে। তবে সেই অরণ্য থেকে আমরা প্রাচ্যনাট, এই জার্নিটা আসলে জানতে চাই। এবং এটা আমি আরণ্যকে ছিলাম 11 বছর, 11 মানে 12 কাছাকাছি আর কি। তারপরে কিছু ঘটনা প্রবাহে আমার নাট্য চিন্তাও অনেক পরিবর্তন আসছিল, এবং যারা প্রাচ্যনাট করেছে তাদের সবার ক্ষেত্রেই তখন ঘটনাক্রমে কোনো কারণে আমার সাথে আরণ্যকের সম্পর্ক ছেদ হয়। আচ্ছা, এবং এই ছেদের কারণ এটা চিন্তার ক্ষেত্রে এক ধরনের, আমরা সবাই ইভলভ হই হ্যাঁ, আসলে আর এটা সময়ের তো সাথে। মানে এমন একটা ব্যাপার যে আপনি বলতে পারেন না যে আপনি এখানে থেকে যাবেন সব সময়। তারপরে দেখা গেল, আচ্ছা, তখন একটা সময় মনে হচ্ছিল না, থিয়েটার আর করবো না আমি, কারণ তখন আমি অলরেডি টেলিভিশনে অভিনয় করা, সিনেমায় অভিনয় করা নিয়ে আমার ব্যস্ততা ছিল, এবং আমার যেহেতু আমি চাকরি করতাম না সেই অর্থে, ফ্রিল্যান্সার। কিন্তু আমার সাথে আরও 10 জনের মতো তারা বললো নাটক করতেই হবে, থিয়েটার করতেই থিয়েটার হবে, থাকতেই হবে। এবং তাদের নিয়ে আমরা মানে প্রাচ্যনাটের জন্মযাত্রা শুরু হলো। প্রাচ্যনাট নিয়ে যখন এখনকার বর্তমান 2026-এর কথা যখন বলি, অভিনয়ের হাতে খড়ি বা অভিনয়, থিয়েটারের অভিনয় মানেই কিন্তু প্রাচ্যনাটের নাটকটা একবার হলেও থিয়েটারে গিয়েছেন, এই ধরনের একটা জেনারেশন কিন্তু আমরা আছি। সেক্ষেত্রে আসলে জানতে চাই, আর্ট ফর্মের এই মঞ্চে আপনি বেশি কমফোর্টেবল ফিল করেন, নাকি বাহিরে আপনি যখন ডিরেকশন দিচ্ছেন? এবং একটা থিয়েটারের পেছনে তো অনেক কাজ থাকে, অনেক ধরনের কাজ থাকে, সেটা নিয়েও আসলে জানতে চাই। একটা থিয়েটার যে সব ধরনের আর্ট কম্বিনেশন, তো ধরেন এখানে আপনি ফাইন আর্টসও জানতে হয়, তারপরে হচ্ছে অভিনয় কলা তো জানতে হয়, নাচ জানতে হয়, তারপরে হচ্ছে এমনকি সায়েন্স জানতে হয় আপনাকে, হ্যাঁ, টেকনোলজির জায়গায় সায়েন্সও খুব ইম্পর্ট্যান্ট। তো এই যে একটা কম্বিনেশন, অনেকগুলো আর্ট যে একসাথে জড়ো হয়, যার ফলে মানে আপনি যেমন বললেন যে এক ধরনের প্রাচ্যনাটের ছেলে পেলে ইয়ে, তো এখানে প্রাচ্যনাটের এখানে অনেক ধরনের মানে আর্টিস্ট এসেছে। কেউ খুবই ভালো গান গায়, তারপরে হচ্ছে কেউ খুব ভালো পেইন্টার, কেউ ভালো টেকনিশিয়ান, সেট লাইট এগুলো খুব ভালো বুঝে বানাতে পারে। পেছনের কাজ এবং সামনের কাজ, কারো কারো হাতে লেখার হাত খুব ভালো। যে অনেকগুলো মানুষ এরকম ছিল। তো এদেরকে নিয়ে এক ধরনের নতুন চিন্তা করা, যে আমরা আসলে যে ধরনের থিয়েটার এখন চলে তার বাইরে কিছু চিন্তা করতে পারি কি না, এবং সেটা একটা পর্যায়ে কাজে লেগেছে, যে আমরা নানানভাবে নিজেদেরকে এক্সপ্লোর করার চেষ্টা করেছি। অবশ্যই। এবং সেক্ষেত্রে প্রাচ্যনাটের আপনি কিছুক্ষণ আগেও বলছিলেন 25 বছর লম্বা, প্রাচ্যনাট স্কুলের 25 বছর, কিন্তু প্রাচ্যনাট নাটকের দল হিসেবে
এই আগামী ফেব্রুয়ারিতে 30 বছর হয়ে যাবে। সেটার আসলে গল্পটা জানতে চাই। সেলিমান দিন নামকরণ করেছেন, সেই নামকরণ থেকে আসলে এটা কিভাবে এটা মনে হলো যে একটা মিথের স্কুল মতো খুলবো? যে সেলিম আল দিন নামকরণ করেছেন। সেলিম ভাই আসলে পুরোপুরি নামকরণটা উনি আচ্ছা। করেননি। একটা হচ্ছে যখন আমরা নাটকের দল করব, ওনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্কের কারণে উনি বলেছিলেন যে দলের নামটা আমি দিব। তো আমরা বলছি মানে প্রফেসর সেলিম আল দিন নাটকের দলের নাম দিবে, আমরা তো উনি অনেকগুলো নাম দিলেন। তার মধ্যে আমাদের ওনার সাথে আমার ওই সম্পর্ক ছিল। তা আমি বললাম যে এগুলো কী নাম দেয়, একটা আমার পছন্দ হচ্ছে না, তাহলে তোরা কিছু নাম দে। তারপরে আমরা কতগুলো নাম দিলাম, সেটা আবার তাকেই দেখালাম। তখন তার দেয়া নামের সাথে আমাদের দেয়া নামগুলোর দুটোকে মিলে একটা নাটক নাম দেওয়া হয়, প্রাচ্য নাট। আচ্ছা। হ্যাঁ, উনি যে ইয়েটা দিয়েছিলেন সেটার মধ্যে প্রাচ্য শব্দটা ছিল, নাট ছিল না। আর আমাদের ছিল একটা নাট নিয়ে আর একটা নাম ছিল। তো উনি বললেন যে দুইটাকে মিলানো যায় কিনা। তারপরে দুটো মিলে আমি বললাম যে প্রাচ্য নাট হলে কেমন হয়, তখন এটা মানে ভালো হতে পারে। এইভাবে উনি আমাদের সাথে যুক্ত ছিলেন এবং পরিকল্পনা অথবা পরামর্শের জায়গায় উনি আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছিলেন। তবে একটা নাটক দল থেকে আমরা একটা অ্যাক্টিং স্কুল হব, এই চিন্তাধারাটা বা এই ডিসিশনটা কিভাবে আসা হয়? হ্যাঁ, এটা খুবই এটা যে কীভাবে, এটা পাগলামি টাইপের আর কি। পাগলামি টাইপের কি যে দেখবেন যে লোকজন, আমি যখন টেলিভিশনে অভিনয় করতাম, মানে রেগুলার যখন ওইটাই আমার কাজ ছিল, পেশা ছিল, তখন দেখতাম কি অনেকেই বলতো ভাই একটু অভিনয় করতে চাই। তো আমি কেন অভিনয় করতে চান কেন? হ্যাঁ, মনে হয় এটা পারি আমি। সবার ধারণা যে সে অভিনয় করে, সত্য কথাটা একটা অর্থে। কারণ হচ্ছে আমরা আসলে ছোটবেলা থেকে কিন্তু একজন অভিনয় করে করে বড় হই, যে আমরা প্রিটেন্ড করি ওই যে বাবার সাজতে চাই অথবা মা সাজতে চাই, চাচা সাজতে চাই। তো এই জায়গা থেকে হয়তো বলে আর কি। তারপরে দেখা গেল যে প্রাচ্যনাট হওয়ার পরে অনেকে আসে প্রাচ্যনাটে এসে জয়েন করতে চায়, এবং আমরা শুরু করেছিলাম মাত্র 10-11 জন। এখন যখন এরকম অনেক লোক আসা শুরু করলো যে তারা নাটক করতে চায়, থিয়েটার করতে চায়, তখন আবার ঘটনার চক্রে আমাদের এই 11 জনের মধ্যে 4 জন হচ্ছে শিক্ষক, টিচার। যেমন তখন আমিও একটা পার্ট টাইম স্কুলে পড়াতাম, হ্যাঁ, আমি থিয়েটার পড়াতাম। তারপরে একজন পড়াতো ফাইন আর্টস, ওরা 2 জন থিয়েটার পড়াতো, আরেকজন লিটারেচার পড়াতো। তা আমাদের হঠাৎ মনে হয় যে আমরা একটা স্কুল টাইপের কিছু করি, ট্রেনিং দেওয়ার জন্য, যে যারা কাজ করতে চায় তারা যাতে মিনিমাম একটা 6 মাসের একটা প্রিপারেশন নিয়ে আসে, যেটাকে বলা যেতে পারে যে এক ধরনের ওরিয়েন্টেশন অথবা ওয়ার্কশপ হোক, ট্রেনিং হোক, যেটাই হোক। সেইখান থেকে হয়তো মনে হচ্ছে আমরাই তো শিক্ষক আছে এখানে 4 জন, আমরাই তো বিভিন্ন জিনিস পড়াতে পারি, লিটারেচার পড়াতে পারি, ফাইন্যান্স পড়াতে পারি, থিয়েটার, অ্যাক্টিং, এগুলি। এই থেকে একটা আচ্ছা লেটস স্টার্ট, এরকম শুরু আর কি, পাগলামি টাইপের আর কি, আচ্ছা শুরু করো। তারপরে আস্তে আস্তে দেখা গেলো কারিকুলাম চেঞ্জ করছি আমরা প্রতি বছরই, যে কী কী ইনক্লুড করা যেতে পারে। সিনেমা তার মধ্যে একটা, ক্যামেরা, টেলিভিশন, শুধু অ্যাক্টিং না, মেকিং, স্ক্রিপ্ট রাইটিং, এরকম নানান কিছু আস্তে আস্তে আমরা ইনক্লুড করা শুরু করলাম আর কি। এবং আমরা প্রথমে যে 4-5 জন ছিলাম, এর বাইরে আস্তে আস্তে দেখা গেল যে ও আমার চেয়ে ভালো জানে। যেমন আমি কোনো স্কুলে যাই নাই, মানে স্কুল ইন এ সেন্স ইনস্টিটিউশন, মানে থিয়েটার শেখার জন্য অথবা অভিনয় শেখার জন্য। আমি হচ্ছে ওয়ার্কশপ করে নিজের এক্সপিরিয়েন্স থেকে এক ধরনের দক্ষতা পড়াশোনা করে, পরে দেখা গেল যারা ইউনিভার্সিটি থেকে বের হচ্ছে তারা আমার চেয়ে আগানো আসলে। তো এখন আমি যেটা আগে পড়াতাম এটা আমি এখন পড়াই না, কারণ আমার মনে হচ্ছে যে ও ভালো পারবে, ও ইউনিভার্সিটি থেকে প্রপারলি 4 বছর 5 বছর পড়ে এসেছে। তো আমরা এখন এইটা করি যে মানে নতুন নতুন শিক্ষক মানে আনা, যে তারা যারা আমাদের চেয়েও অনেক বেশি আগানো তাদেরকে ইনক্লুড করা, এটা করি আমরা এখন। এখন আনন্দ নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম এখন আনন্দে, আর আমরা কথা বলছিলাম প্রাচ্যনাট নিয়ে। 25 বছর কিন্তু একটা লম্বা সময়, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন বয়সী আপনারা স্টুডেন্ট পেয়েছেন, এবং তার পাশাপাশি মানুষের আগ্রহরও কিন্তু 25 বছরে অনেক পরিবর্তন হয়। কোন ধরনের স্টুডেন্ট সবচেয়ে বেশি পেয়েছেন, এবং কোন জিনিসটাতে আসলে আগ্রহ শুরু থেকে এখন পর্যন্ত? সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে ইন্টারমিডিয়েট পাস করা ছেলে পেলে,
অথবা ইউনিভার্সিটিতে পড়ছে এই ধরনের স্টুডেন্টস বেশি। কিন্তু অদ্ভুতভাবে নানান আপনি যেটা বললেন নানান বয়সের লোকজন, যেমন এবার আমরা একটা দেখলাম যে বাবাও ছাত্র ছিল, বাচ্চাও ছাত্র প্রাচার্য স্কুলের, এবং এরকম আমরা চারজনকে পেয়েছি বাহ, যে সে ছিলেন এখানে স্টুডেন্ট হিসেবে প্রথম দিকে, এখন তার সন্তান এই স্কুল থেকে এটা পাস কিন্তু করেছে। চারুকলায় খুবই কমন একটা হ্যাঁ, সেটা practice। চারুকলা তো একটা বিশাল প্রতিষ্ঠান, তাই না? তো এটা তো একটা নাটকের দলের ছোট একটা স্কুল, ছোট্ট একটা school। আর এটার মানে 25 বছর। তো এই যে ধারাবাহিকভাবে অন্য একটা প্রজন্ম যেটার সাথে যুক্ত হচ্ছে, পরবর্তী প্রজন্ম, এটা খুবই ইন্টারেস্টিং আর কি। এবং ডাক্তার সে এখানে এসেছে 6 মাসের জন্য। তো আমরা বলি যে আপনি কেন এখানে এসেছেন, আপনার প্রফেশনাল যেখানে জায়গা আছে, আমি আমার ভালো লাগে, আমি Passion থেকে শিখতে চাই। আসা। এবং এরকমও দেখেছি যে সে মানে প্রফেশনাল অন্য জায়গায় হতে পারে, আর্কিটেক্ট, এখনো আমাদের এখানে 4 জন আর্কিটেক্ট। সেট এবং- ডিজাইনিং এ কিন্তু হ্যাঁ, খুবই প্রয়োজন তার- একজন। এবং আমি তো দেখি যে তাদের আসলে প্রফেশনালি যেহেতু আর্কিটেকচার নিয়ে কাজ করতো, তাহলে অনেক বেশি আগাতে পারতো হয়তোবা, অথবা মানে ফিনান্সিয়ালি অনেক ভালো করতে পারতো। কিন্তু তারা ওই থিয়েটার গুড 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 করছেই ওখানেই তার প্যাশনের জায়গা হয়তোবা। অবশ্যই। তবে প্রাচ্যনাট্যের কথা যখন বলি, মিউজিকে অনেক আগ্রহ। এই মিউজিক্যাল ফর্মটা আসলে আমাদের ক্ষেত্রে কিন্তু, আমাদের জেনারেশন বলি বা আমাদের থিয়েটারের ক্ষেত্রেও কিন্তু অনেক স্ট্রাগল করেই কিন্তু একটা মিউজিক্যাল পারফর্ম করতে হয়। সেটা নিয়ে আসলে সেই জার্নিটা এটা হচ্ছে যে প্রাচ্যনাট যখন তৈরি হয় তখন মিউজিক নিয়ে একটা হচ্ছে যে আমার নিজের খুব ইন্টারেস্ট মিউজিকের প্রতি, কারণ হচ্ছে আমি এটা পারি না, এই জন্য আমি গাইতেও পারি না, কিছু বাজাতেও পারি না, কিন্তু আমার ইন্টারেস্ট হচ্ছে বিরাট, মানে মিউজিক্যাল করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। তো এই জায়গা থেকে যেই কিছু একটু পারতো তাকে আমি আর একটু পুশ করতাম, আচ্ছা। যে আচ্ছা, মানে আমি যেমন একজনকে বলতাম রাহুল আনন্দ, ও বাঁশি বাজাতো, তো আমার মনে হলো যে ওর আরও সম্ভাবনা আছে, বাঁশি না মিউজিক নিয়ে ওর আরও অনেক সম্ভাবনা আছে। তো আমি ওকে খোঁচাতাম, তোমার তো ফুই হয় না, তুমি কী বাঁশি বাজাও, ভালোভাবে শিখে আসো। তখন ও বললো তাই, তো ও একটা ওস্তাদ ধরলেন। তারপরে কিন্তু বোঝা গেল যে ও মিউজিকের আরও বিষয়গুলো জানে। প্রাচ্যনাট থেকে কিন্তু 2টো গানের ব্যান্ড তৈরি হয়েছে, আচ্ছা। একটা হচ্ছে জলের গান, আরেকটা হচ্ছে সর্বনাম নামে, দুটো একদম ফুল ফ্লেজ গানের ব্যান্ড। এর কারণ হচ্ছে যে ওই যে শুরু হলো যে কেউ এটা, আরেকটা জিনিস ছিল, আমি ডাইরেক্টর হিসেবে, থিয়েটারের ডাইরেক্টর হিসেবে আমি বলতাম যে এগুলো জানতে হবে, নাচ না জানলে তুমি অভিনেতা হবা কীভাবে, গান না জানলে তুমি অভিনেতা হবা সর্বে কীভাবে, সর্বা হ্যাঁ হতে সব হবে। যদি না জানো তাহলে তো হবে না। কারণ হচ্ছে এগুলো একটা আমি পারতাম না। তো এটা ছিল আমার বেদনা যে আমি কেন শিখি নাই এগুলো, কারণ আমার ডান্সের ব্যাপারে আমার অনেক ইন্টারেস্ট, কিন্তু আমি তো শিখি নাই, আমি পারি না। কিন্তু যাদের নিয়ে আমি কাজ শুরু করেছিলাম আমি চাইতাম তারা সবাই পারুক, তাদের মানে সময়টা আছে, এখনো শেখার ব্যবস্থাটা আছে। তো যার ফলে হচ্ছে আস্তে আস্তে, এবং গানের ক্ষেত্রে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে এই সব ব্যাপারেও আমরা অনেক মনোযোগ দিতাম সবাই। কিন্তু সেই নাচ নিয়েও তো এক্সপেরিমেন্ট অনেক হয়েছে রাজাতে। হ্যাঁ, সেই নাচ নিয়ে যেটা হচ্ছে যে ওই যে আমি যেটা বললাম আর কি, এটা আমি একা না, প্রাচ্যনাটের ফাউন্ডার যারা ছিলেন তাদের সবারই নাচের প্রতি একটা আগ্রহ ছিল এবং কীভাবে এটা অ্যাডাপ্ট করা যেতে পারে থিয়েটারে, কীভাবে কোরিওগ্রাফির নাম মানে কীভাবে আমরা ইন্ট্রোডিউস করতে পারি, কি কি ধাপে করতে পারি, সেটার একটা প্রয়াস সবার মধ্যে ছিল। তারপরে একটা সময় মানে স্নাতা শাহরিন মানে আমাদের বলতে চাচ্ছিলাম। সে তার ইনভলভমেন্ট হয় আমাদের সাথে, মানে পারিবারিক কারণে যেটাই হোক আর কি। ওর যে জার্নি ওইটাকে মানে আমার মনে হলো যে ওটাকে আমাদের জার্নি বানায় ফেলি। তখন ওকে নিয়ে আমি নানান ধরনের কাজ শুরু করলাম। কিছু যে বিষয় আছে আপনি যদি না জানেন তাহলে অনেক দূর পর্যন্ত কল্পনা করতে পারেন। যেন আমি নাচ জানি না, কিন্তু আমার মনে হচ্ছে আচ্ছা এই করা যেতে পারে বোধহয়, কিন্তু সেটা আদৌ সম্ভব কিনা কোরিওগ্রাফিতে তখন আমার ধারণা নেই, কারণ আমি পারি না। যার ফলে হচ্ছে ওকে পুশ করে যে, এবং ও কী করতে পারে, ও সংযুক্ত হওয়ার ফলে যেটা হয়েছে আমাদের কোরিওগ্রাফির ধরন অনেক পাল্টেছে। তারপরে দেখে আরও পরের জেনারেশনের মধ্যে আমাদের এখানে নাচ পারে প্রায় অলমোস্ট সবাই, ছেলে মেয়ে নির্বিশেষে সবাই পারে, কারণ এটা
প্রসেসের মধ্যে এসেছে। মানে গান পারে প্রায় সবাই, কিছু না কিছু বাজাতে পারে অনেকে, মানে অ্যাকসেপ্ট মি। তো এটার একটা ইয়ে ছিল যে এগুলো সমন্বয় কীভাবে করা যেতে পারে ওই প্রসেস, এবং সবাই যাতে শিখতে বাধ্য হয়। মানে এরকম যদি পারো না তাহলে আমি নিব না ধরে। তবে অনেকের কথা কিন্তু আসলো প্রাচ্যনাটের গল্পে। আপনার এক্সপিরিয়েন্স থেকে আমি জানতে চাই, এমন কোনো মেমোরেবল স্টোরি কি আছে বা এমন কোনো মেমোরেবল গল্প কি আছে যেটা আপনার খুবই মনের কাছে এবং অনুভূতিতে আসলে দোলা দেয় প্রায়শই? এরকম ঘটনা ছিল অনেক। আপনি 25-30 বছরের জার্নিতে শুধু প্রাচ্যনাট নিয়ে, তারপরে আমার আরণ্যকে জার্নি আছে প্রায়, মানে আমি তো পোলা পাইনি যখন আরণ্যকে আসি আর কি। তো তখন জার্নি তো লম্বা, অনেক অনেক ঘটনা, অনেক কিছু আছে। এবং একটা ব্যাপার আমাকে এখনো প্রায় তাড়িত করে, যেটা হচ্ছে যার জন্য, যার হাত ধরে আমি থিয়েটারে এসেছিলাম, সে কিন্তু কোথাও নাই। সে মানসিকভাবে একটু অসুস্থ, এবং সেটাও প্রায় 30 বছরের বেশি। সে জীবিত কিন্তু মানসিকভাবে সে অসুস্থ। তো এটা আমাকে খুব পীড়িত করে যে তার সাথে কি আপনার এখনো বন্ধুত্ব বা হ্যাঁ, সম্পর্ক আছে? যোগাযোগ হয়। হঠাৎ হঠাৎ ও ফোন দেয়। আমরা কি নামটা একটু জানতে পারি? আমি এর নামটা এখন বলতে চাচ্ছি না, যাই হোক, সে অবশ্যই। আমার কাছেই থাকুক আর কি। হঠাৎ ফোন দেয়, এবং ফোন দিলে ও মিনিমাম কথা বলে হচ্ছে 1 ঘন্টা। কিন্তু তার পরের দিন যদি আমি ওই নাম্বারে ফোন দিই, ওই নাম্বারটা বন্ধ পাই। ও দেখা আবার হঠাৎ করে আরেক দিন এরকম। আমি একবার ওর নাম মানে মোবাইলে সেভ করেছিলাম 6টা নাম্বার, এখন একটা নাম্বারে ওকে পাওয়া যায় না, 6 নাম্বারের। তো এরকম একটু ডিফারেন্ট একটা, মানে ও যেন ওর লেখার হাত টাত, এবং এখনও অসুস্থ অবস্থায় কিছু লেখা আমাকে পাঠিয়েছিল বাই পোস্ট। আমি দেখেছি যে এখনো মনে হয় যেন ওর চিন্তার জায়গাটা অনেক বৃহৎ। নিচে আরেকটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। এখন আনন্দে আমরা কথা বলছিলাম প্রাচ্যনাট নিয়ে এবং আজাদ আবুল কালামের বিরাট যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ারের বিভিন্ন অংশ নিয়ে। প্রাচ্যনাট নিয়ে তো আসলে অনেক কথা হলো, থিয়েটার নিয়ে অনেক কথা হলো, থিয়েটারের বাইরের আপনাকে নিয়ে কথা বলতে চাই। প্রচুর নাটকে কাজ করা হয়েছে, টেলিফিল্ম কিছু করেছেন, সিনেমা করেছেন। সেক্ষেত্রে আসলে মানুষের কাছে ছড়িয়ে যাওয়াটা আমি বলবো আরো অনেক বেশি সহজ যখন আমরা টেলিভিশনের পর্দায় আছি। সেই ক্যারিয়ারটা বা সেখানের কমফোর্টেবল কাজ করা নাকি এটা থিয়েটার আসলে নিয়ে কমফোর্টের, আমি যখন যে কাজটা করেছি আমার সীমিত, মানে আমার লিমিটেশন নিয়েই, কিন্তু আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। প্রফেশনাল জায়গায় প্রফেশনালি কাজ করা, স্পেশালি টেলিভিশনে যখন আমি কাজ করা শুরু করি, তখন আমার একটা চেষ্টা ছিল যে এরকম যে সত্যিকার এক্সপেরিমেন্ট এখানে করা যায় কিনা অ্যাক্টর হিসেবে, এবং শুধু মানে অভিনয় না, ইভেন ফ্যাশন কি হইতে পারে এটা নিয়ে আমার নিজস্ব কিছু ভাবনা ছিল। সেগুলো কিভাবে ওখানে ইয়ে করা যেতে পারে, এবং অনেক কিছু চ্যালেঞ্জিং বানানো, চ্যালেঞ্জ নেয়া না, কিন্তু আমি অনেক কিছু চ্যালেঞ্জিং বানাতে চেয়েছি, এবং সেটা কখনো কখনো ফেলও করেছে। কিন্তু বেশিরভাগ সময় আমি দেখেছি যে এটা আমাকে এক ধরনের তৃপ্তি দিয়েছে, যে এই ক্যারেক্টারটা ইউজুয়ালি এরকম করে করার কথা, জি। কিন্তু আমি সেটা করিনি। আমি ডিফারেন্টভাবে করার চেষ্টা করেছি। আর টেলিভিশন, হ্যাঁ, আমি যখন শুরু করি তখন তো মাত্র 2টা টেলিভিশন, একটা হচ্ছে বিটিভি আর একটা ইটিভি মাত্র এসেছে। ওই তখন টেলিভিশনে নাটক করা মানে, আমি একটি নাটক করা মানে আপনাকে সবাই চেনে, আপনি যে অভিনয় করেন না কেন, তখনও ওই জায়গাটা ছিল। এবং ছোটবেলায় কিন্তু আমরা অপেক্ষা করতাম কখন এই নাটকটা আসবে, ধারাবাহিকটা হ্যাঁ, এই কখন একই শুরু ওই হবে। সময় তো যার ফলে হচ্ছে সেখান তখন থেকে অনেক আসলে নাটক আমার করেছি। আরেকটা প্রশ্ন আছে, এমন কোন চরিত্র আছে যেটা আপনার এখনো মনে হয় যে ওই চরিত্রটা যদি আবার করতে পারতাম, বা ওই চরিত্রটা যদি, বা ফিকশনাল কোন চরিত্র যেটা আমি করতে চাই, এই ধরনের কোনো কিছু আছে? এরকম তো অনেক চরিত্র যেটা আমি করতে চাই অথবা মনে করি, কিন্তু এখানে আমার একটা সুবিধা আছে কি, আমি যে চরিত্রটা আমার কাছে প্রস্তাব আকারে আসে সেটাকে আমার সবসময় নতুনই মনে হয়, যার ফলে আমি নতুনভাবে করার চেষ্টা করি। আর পুরনো কাজগুলোর মধ্যে যেমন একটা কাজ আমি
আমি খুব এনজয় করেছিলাম কাজটা করতে। তখন আমার বয়স 30 বছর, না 30 হয়নি তখনও। আর আমি যে অভিনয়টা করেছিলাম সেটা 18 বছর একটা বাচ্চার, মানে মাত্রই A-level শেষ করেছে। ওইটা একটা নাটক টেলিভিশনে করেছিলাম, মৃত্যু একটি প্রশ্ন নামে। তো ওই নাটকটা মানে আমি ভীষণ এনজয় করেছিলাম নাটকটা করতে, এবং নাটকটা করার পর একটা লোক দেখেছিল, প্রচুর লোক দেখেছিল। মানে এমনকি এখনও অনেকে আমাকে দেখলে বলে যে ওই নাটকটা কোথাও পাওয়া যায়। তা আসলে কোথাও পাওয়া যায় না, যায় বলে মনে হয় না, কারণ বিটিভির অনেক কিছু আর্কাইভ না, Archive প্রপারলি এখন। আর্কাইভ না। শেষ একটি প্রশ্ন আসলে রাখতে চাই, অনেক বিজ্ঞাপনের কণ্ঠ আপনি দিয়েছেন, সেখানে আসলে কিভাবে আসা? ওই এটা তো খুব অদ্ভুত ব্যাপার। আমি গিয়েছি হচ্ছে একটা স্টুডিওতে, তখন আমি হচ্ছে যে কিছু ডকুমেন্টারির কাজ টাজ করি। তো একটা একটা প্রোডাক্টের কেউ একজন ভয়েস দিয়ে গেছে, তো সেটা ক্লায়েন্টের পছন্দ হয়নি, কিন্তু ওই যে বানিয়েছে সে হঠাৎ করে বলে যে ক্লায়েন্টের পছন্দ হয় না, এই কাকে দেখি। আমি তখনও কখনো বিজ্ঞাপনের ভয়েস টয়েস কিছু দিইনি। তারপরে বলছে তাহলে আপনিও দেন না। আমি তো বিজ্ঞাপনের ভয়েস কীভাবে দেয় আমি জানি না। বলছে না, আপনি আপনার মতো দেন। আমি আমি দিলে কিন্তু আমার মতোই দিব। বললো যে আচ্ছা দেন। তা আমি আমার মতো করে দিলাম একটা সেলফোন কোম্পানির একটা বিজ্ঞাপন। তো দিলাম, তো আমি দেখলাম যে আচ্ছা আমি যেমনি করে কথা কই ওইরকমই তো বললাম। তো পরে ও তারপর দিন বললো যে না, ক্লায়েন্ট এইটাই চেয়েছে। ফাইন। তারপরে ও আর 2-3 দিন পরে ওই আবার ফোন দিয়েছে আমাকে যে আরেকটা ভয়েস, ওইটা আবার ডিফারেন্ট। আমি বলছি আমি কিন্তু ওইরকমই দিতে পারবো, আমি অন্যরকম পারবো না দিতে, আপনি দেন না। এরকম করে করে একটা দুটো বিজ্ঞাপন, মানে ঘটনা চক্রে আর কি বিজ্ঞাপনের ভয়েস দেয় আবার। কারণ বিজ্ঞাপনের কণ্ঠ যখন কথা আমরা বলি, খুব অল্প সময়ে, খুব স্বল্প সময়ে কিন্তু কণ্ঠর একটা অভিনয়, সেখানেও একটা ডিফারেন্ট ফর্ম অফ আর্ট। আর্ট নিয়ে যখন কথা হচ্ছে, আপনার এত বছরের এত এক্সপিরিয়েন্স, কোনো পূর্ণতা বা কোনো অপূর্ণতা কি রয়েছে যে আমি আর্টিস্টের আসলে পূর্ণতা বলে কোনো কিছু আছে বলে আমার মনে হয় না, কারণ এটা প্রতিটা দিন প্রতিটা নতুন নতুন ভেঞ্চার আপনি যেটাই করেন না কেন সেটাই আপনার কাছে চ্যালেঞ্জিং, আপনার নিজেকে উত্তীর্ণ করে যাওয়ার একটা বাসনা। তো তো মানে ঘুমালেও সে তো আসলে নানান কিছু চিন্তা করে। জি। তো আমার মনে হয় না যে তৃপ্তি নামে কিছু আছে কিনা। অতৃপ্তি অনেক থাকার কথা, আছে, সেরকম অনেক অতৃপ্তি আছে। এবং যেহেতু আমি মনে করি যে আর্টিস্টের রিটায়ারমেন্ট নামে কিছু নেই, সে রিটায়ার করলো, তো তাকে প্রতিদিনই আসলে প্রস্তুত থাকতে হয়। তবে আপনার সাথে যারা কাজ করেছেন, সহকর্মী কিংবা আপনার দলের কিংবা আপনার ছাত্র, সবাই আপনাকে ভয় পায়, প্রচন্ড সমীহ করে। এটা একটা মিথের মতো। আমি তো ভয়ঙ্কর না, আমি তো বাঘ ভাল্লুক না আসলে, কিন্তু এটা কেন আমি ঠিক জানি না। মানে আমিও শুনি যে আমাকে ভয় পায়, কিন্তু আমি সাথে ভয়ঙ্কর কারো সাথে আচরণ করেছি না মনে করি। আমি কাউকে কামড় দিয়েছি এটা আমার মনে নেই। তবে সেই ক্ষেত্রে আসলে জানতে চাই, আপনার খুব পছন্দের বা খুব সমীহ করেন আপনিও এমন কোনো সহকর্মী কিংবা ছাত্র যার সাথে আবারও কাজ করতে চান? হ্যাঁ, এটা এরকম সংখ্যা অনেক। আমি একজনের কথা বলি অথবা দুইজনের কথা বলি, এটা বলা ঠিক হবে না। আমার অন্যদের প্রতি মানে ইনজাস্টিস করা হবে এখানে। এবং অনেকের সাথে ভীষণ স্বাচ্ছন্দ্য অভিনয়ের ব্যাপারে, এবং বড়দের সাথে তো আসলে মানে সিনিয়র যাদের সাথে অভিনয় করা, তাদের কাছে তো আসলে অনেক কিছু শেখার আছে। আবার যখন জুনিয়রদের সাথে কাজ করা, আমার চেয়ে বয়সে, আমি এই অর্থেই বলছি আর কি, বয়সে ছোট, তার কাছ থেকেও তো শেখার অনেক কিছু আছে। তো এটা একটা লেনদেনের মতো ব্যাপার আছে। মানে আরেকটা ব্যাপার হচ্ছে কি, লার্ন অ্যান্ড নট টু, মানে নিজেকে ভুলতে পারা আর কি। এটাও একটা ব্যাপার আছে, কিন্তু আনলার্ন ইয়োরসেলফ, যে নিজে মানে আবার যা শিখেছো সেটাকে আবার নতুন করে শেখা, নতুন করে যেন ভেঙে নিজেকে আবার গড়া যায়। এটা একটা বড় ব্যাপার আর কি। অবশ্যই। প্রাচ্যনাটের 25 বছর পূর্ণ স্কুলের হচ্ছে, 25 বছর। স্কুলের এই 30 এবং 31 তারিখে যে আয়োজন রয়েছে তার জন্য আসলে শুভকামনা জানাচ্ছি, এবং তার পাশাপাশি কিন্তু আপনার জন্য শুভকামনা থাকছে। থ্যাংক ইউ, আপনার জন্য আমার শুভকামনা। অবশ্যই। দর্শকের মধ্যে দিয়ে শেষ করতে চাই আজকের এখন আনন্দ, এখনের সাথেই থাকুন।